থার্ড ডে আবার আসলো। তখন আমি আমার স্ত্রীর নামে জায়গা, স্ত্রীর নামে বাড়ি, আমার স্ত্রী তো আর আমরা ডিভোর্স মানে না, সেপারেটেড না, আমার স্ত্রীর নামে জায়গা হলেও একই পরিবার, আমি সে বাড়িতে থাকি। আমি স্ত্রীকে বোঝালাম যে যেহেতু একটা পজিশন হয়েছে, সিকিউরিটি তো আসবে, থাকতে হবে, এবং মানুষও আসবে, একটা বসতে জায়গা দিতে হবে, মফস্বলের লোক আসলে কনস্টিটিউয়েন্সি থেকে ঘুমাবার জায়গা দিতে হবে, দোকানদারকে ছাড়িয়ে দিই। এরকম কোনো ভাড়া থাকলে দোকানদার ছাড়ানো যে আগরতলা শহরে কত কঠিন, তাকেও ডেকে নিয়ে আসলাম। বোঝানোর পর বললো যে মানে কি করা যাবে, সে বুঝেছে, ভদ্রলোক বুঝেছেন। ঠিক আছে, আপনার সমস্ত ভাড়া এখনও কাটেনি, আরও প্রায় কিছু টাকা সে পাবে, অর্থাৎ সে অনুযায়ী তার সাথে কন্ট্রাক্ট, তিনি আমাকে ভাড়া দেবেন না, ওইখান থেকে কাটা যাবে মাসে মাসে। কিন্তু সেই ঘরে তো চট করে লোক থাকতে পারে না, পুলিশ আসলে তার জন্য ল্যাট্রিন করতে হবে, বাথরুম করতে হবে, কিচেন করতে হবে, আর আমার অফিসে তো বসতে পারবে না। তো এই আইন অনুযায়ী পিডব্লিউকে বলা হলো আমার এটাকে যাতে ওরা থাকতে পারে, আর আমার রেসিডেন্সিয়াল একটা অফিস এবং ওয়েটিং রুম হতে পারে। পিডব্লিউডি আসলো, তারা এস্টিমেট করলো, কত টাকার এস্টিমেট করেছে আমি জানি না, সাবমিট করলো অ্যাসেম্বলিতে। এটা করে কাজ করেছে কন্ট্রাক্টর কত পার্সেন্টে কাজ করেছে অ্যাবাভ না লয়ার তাও আমার জানা নেই। তাও যে 20 মার্চে আমাদের ইয়ে নেওয়ার পর প্রায় এই কটা দিন আগে মাত্র কাজ শেষ করেছে, এত সহজে হয়নি। কালকে বলে দিলেন তিনি তার নিজের থাকার ঘর মেরামত করার জন্য 12 লক্ষ টাকা নিয়ে গেছেন, না 13 লক্ষ টাকা নিয়ে গেছেন। যে আমি তো 13 পয়সাও ধরিনি, কাজ করেছে তারা, বিল দিয়েছে তারা। আর আমি যে থাকি যে ফ্লোরটাতে, একটা রঙের পুষও দেওয়া হয়নি, যেটা হয়েছে নিচের তলায় বেড়াকে সিকিউরিটি থাকার জন্য, তাদের জন্য ল্যাট্রিন, বাথরুম, কিচেন আর ওয়েটিং রুম, অফিস করার জন্য যে অংশটা, এটাকে ভাগ করে। আমার বাড়ির যে দেওয়ালটা হয়েছে 13 সালে করেছি, 1 ইঞ্চিও এই দেওয়ালের হাইট বাড়ানো হয়নি, 1 ইঞ্চি। হ্যাঁ, উপরে কিছু স্বাভাবিক একটু রং টং দিয়েছি, এটা ঠিক আছে। রাজেশ তো আমার বাড়ির পাশে সে দেখেছে, গেট ফেটে, লোহার গেটে, পুরনো গেট, রং দিয়েছে, আর একটা অংশ খালি ছিল, এখানে কয়েক পাল্লি লাগিয়েছে। কিন্তু এমন নয় বলা হলো যেন আমি নিয়ে গেছি, আমার থাকার জায়গা বোধহয় আমি করে ফেলেছি। এটা কী ধরনের নোংরামি! আমি বলবো আগরতলা শহরে এরকমভাবে বর্তমান এই মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং স্বয়ং তিনি এই চিফ হুইপ মহোদয়া, মাতৃজাতি, কাজেই তারা একটু ভুল বললেও তাদের সম্মানহানি হয়, এটা বলা আমার উচিত না। আমি বলবো ঠিক আছে, আমার বাড়ির হিসাব তুমি দিয়ে দিয়েছো, খুব ভালোই করেছে। কত টাকা খরচ হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছে গতকাল, খুব ভালো। আমি একটু অনুরোধ করব, অন্যদের বাড়ি সাজানোর জন্য, কারো বাড়ির 3 তলাও হয়েছে, 3 তলার ওপর আবার ছাদ বাগান হয়েছে, এগুলো করার জন্য দয়া করে এ রাজ্যের মানুষকে কি জানাবেন তারা? এগুলির খোঁজ বের করা কোনো কঠিন কাজ না। যাই হোক, এটা সময় নষ্ট করে লাভ নেই, একটু জানালে বোধে ভালো হয়। আমারটা যখন জানিয়েছেন, আমি আশা করি নিজেরটাও জান, অন্যটা জানান। আর যদি এটা আমি এন্টাইটেল না হই, অর্থাৎ এটা পাওয়ার যোগ্য না হই, যদি সেভাবে আমার চিঠি দিন, তাহলে যে টাকাটা খরচ হয়েছে অথবা যে এই 1-2 ইট লাগানো হয়েছে, আমি বলবো সব খুলে নিয়ে যাও আবার। তো এটা কি ধরনের ইয়ে! একটা অন্যায়কে ঢাকার জন্য এতগুলি ঘটনা হলো,
বিরোধী দলকে এই বয়কট করতে হলো, এরপরে আবার এইভাবে নিজেদের দোষ আড়াল করার জন্য কাদা ছোড়ান। দুই পক্ষের মধ্যে যদি লড়াই হয়, ভদ্রলোকের মধ্যে সামনাসামনি লড়াই হয়, পেছন থেকে কেন? এটা কাপুরুষরা করে, ঠিক এরকম। এরপরে বলছে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন। আরে বলুন না, আমার কাছে তো আছে। আমার আগে যারা মিনস ঠিক আমার আগে যারা হয়েছেন, আমি বলছি না ওনাকে হেয় করার জন্য না, বলতে বাধ্য হচ্ছি। এখানে লিস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আমার আগে যিনি হয়েছে। এবং আমাকে বলছেন যখন আমি আসলাম, স্যার আপনার কি কি লাগে? আগে তো টি সিট গেছে, সেই গেছে, এই গেছে। না বাবারা, আমার টি সেট আছে, আমি এমপি ছিলাম, এমপি থাকতে এগুলো টোর করলে অনেক পাওয়া যায়, আমার ঘরে জায়গা নেই। ন্যূনতম যে প্রত্যেক মাসে কিছু স্যানিটারি কনজিউমেবল এগুলা হয়, আমি দেখিও নি, আমি তাদেরকে বলে দিয়েছি আমার স্টাফকে, এর বাইরে কিন্তু কিছু নেওয়ার দরকার নেই। আর মানুষ আসে, একে তো পার্টির সেক্রেটারি, লিডার অপোজিশন, প্রচুর লোক আসে, এদেরকে বসতে জায়গা দিতে হয়, কিছু প্লাস্টিক চেয়ার, এক সেট সোফা এবং অন্য কিছু। আর যখন পিডাব্লিউডি আসে, তারাই বলেন স্যার আপনার তো ঘরটা এমনভাবে তৈরি করা, এখন মাঝখানে ওয়াল দেওয়ার পর জানালা একটাও নাই, এই ঘরে তো আপনি বুঝতেই পারতেন না, কয়েকটা এসি লাগান। আরে কয়েকটা এসি লাগান, কটা এসি লাগাতো? না আমরা ঠিক করে দেবো, আমি জানি না। তো এরা সুপারিশ করেছে, যা তাও 1 বছর বাদে এই সেদিন স্যাংশন হলো, এখনো লাগায়নি। কিন্তু বলে দিচ্ছে সব নিয়ে গেছে, ওদের কোটি কোটি টাকা নিয়ে গেছে। তা আমার সুনির্বিদ্ধ অনুরোধ, যারা এরকম করেছে, আর আমার যদি এগুলোতে যদি এন্টাইটেলমেন্ট না হই, লাগাবেন না। এখন লাগানো হয়নি, বা লাগানো হলে খুলে নিয়ে যান। কেন এত নোংরামি? থার্ড হলো গাড়ি। কি বলছে? আমার কাছে নাকি গাড়ি দেওয়া হয়েছিল, ড্রাইভারকে আমি গালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। কত বড় মানে জ্যান্ত অসত্য কথা হতে পারে? আমি 20 তারিখ দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক সাথে সাথে গাড়ি দেওয়া যায় না। আর আমি একদম গাড়ি নেই এমন না, আমি পার্টির সেক্রেটারি, আমার জন্য ডেডিকেটেড গাড়ি আছে। সেক্রেটারি বললেন, তখনকার সেক্রেটারি, যে গাড়ি কদিন লাগবে, কারণ অনিমেষ বাবু এখনও সেক্রেটারিয়েটের গাড়ি পাননি, এই গাড়িটা তিনি চড়ছেন। তিনি বলেছেন সপ্তাহখানেক লাগবে স্যার, গাড়িটা তিনি পাঠালেই আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, আমি বললাম যে অসুবিধা নেই। আমাকে একটা ভাড়া গাড়ি দেওয়া হলো। আমি 2 দিন চড়ার পর দেখলাম গাড়িটা একেবারে পুরনো। না, এই গাড়ি রেখে দিন, আমি পার্টি গাড়ি চড়ব। এরপর আরেকটা নতুন গাড়ি ওটার পরিবর্তে আসলো। দিন 12 কি 13তে অনিমেষবাবু গাড়ি ছাড়লেন, এবং আমার পিএস তখনকার নিরঞ্জন এই ভৌমিক বোধহয় আমাকে ফোন করলেন, স্যার গাড়ি এসছে, সেক্রেটারি গাড়ি পাঠিয়েছে, গাড়িটা কি কুই পাঠাইতাম? আমি বললাম যে গাড়িটা ঠিক আছে, আইসি যখন ভালো, একটু ধোয়াই এলাম। যে ড্রাইভারে বলেন যে একটা ধুয়ে টুইয়ে সুন্দর করে নতুন টাওয়েল, কিছু নতুন টাওয়েল, আগের পুরান টাওয়েল দিয়েন না একটাও, এটা জমা দিয়ে দেন, নতুন টাওয়েল দিয়ে আমাকে পাঠান। আর আজকে পাঠানোর দরকার নেই, কালকেই পাঠান। ঘণ্টাখানেক বাদে আমাকে বললেন নিরঞ্জনবাবু, স্যার একটা ঘটনা তো হয়ে গেছে। কিটা? স্পিকার সাহেব নিজে একটা নোট লেখিয়া আমার পিএসরে পাঠাইছে, যা হওয়া মানে হয় না কখনো। স্পিকার কেন করবে? করলে স্পিকারের পিএস করবে, ওএসডি করবে, সেক্রেটারি করবে। বলছেন এক্ষণে গাড়িটা ইয়েতে এই মুখ্য সচেতকের হাতে পৌঁছে দিয়ে দেওয়ার জন্য। স্যার কি করা?
স্পিকার নোট পাঠাইছেন, এরপরে কি আর এটা অমান্য করা যায়? দিয়ে দেন। গাড়ি নিয়ে গেল, 1 ঘন্টার মধ্যে গাড়ি ফেরত। এটা তারপরে আমি বললাম, খোঁজ নিলাম গাড়িটা কবে আসবে। বলছে না, এটা কদিন বাদেই আসবে। উমা, কদিন বাদে মানে 10 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, গাড়ির আর খবর নাই। তা আমার একটা কিউরিওসিটি হইল, আরে কি হইল মুখ্য সচেতক সাহেবের, ওনার কি আর গাড়ি নাই? আরও 2টা গাড়ি আছে ওনার কাছে, তারপরেও আরো একটা গাড়ি লাগে, এই গাড়িটা লাগে। এইভাবে 7 মাস যাওয়ার পর ভাড়া গাড়ি চড়ছি আমি, কিন্তু ভাড়া গাড়িটাও 2 দিন বাদে বাদে বলছে, স্যার আমি আসতে পারবো না, আমার বেশ কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল। কেননা ভাড়া গাড়ি বলছে আমি ভাড়া পাই না, ভাড়া দেয় না আমারে। এখানে আসলে পরে তার ভাড়া বাকি 2 মাস, 3 মাস, 4 মাস। আর আমার ইনস্টলমেন্ট দিতে হয়, ড্রাইভারের বেতন দিতে হয়, ডিজেল পেট্রোল কিনবো থেকে, মানে প্রতিদিন তার সাথে আরেকটা ভেজাল। আমি টোর করি, নর্থে যাব, সাউথে যাব, হঠাৎ করে রাত্রেবেলা খবর, না গাড়ির তেল পাইছে না। অগত্যা পার্টির গাড়িতে যাই। শেষ পর্যন্ত একদিন এত বিরক্ত হয়ে গেছে আমি বললাম, ভাই তুমি যাও গিয়া, ঠিক আছে আমি দেখি কেমনি ম্যানেজ করতে পারি। এবং একটু হইল, মাননীয় স্পিকারে ফোন করলাম, আরে কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আপনাকে আমি একদম ভালো গাড়ি, কোন ব্র্যান্ড চান, কোন কোম্পানি চান আমার বলেন, আপনার পছন্দ গাড়ি দিয়ে দেব। আমি বাবা, আমার কোনো ব্র্যান্ড দরকার নাই, কোম্পানি দরকার না, যে কোম্পানি যে ব্র্যান্ড দিয়ে আপনারা দেন এটাই দেন, আপনাদের মতো আমার অনুসারে। কিন্তু এটাও আর আসে না। আমি একদিন ওনার চেম্বারে গেলাম, বলেন যে আপনি একটু ফাইন্যান্স মিনিস্টারের কথা বলেন দেখি। আমি বাধ্য হইয়া ওনার কাজ আমি করলাম। ফাইন্যান্স মিনিস্টার তখন আমাকে বলেন, আরে জিতেন বাবু, এই যে গাড়িটা যে লিডার অপোজিশনের গাড়ি, এটা তো গত বছরের কেনা মাত্র, অনিয়ম যাবো তো চড়ছে মাত্র কয়েক মাস, আপনি হইলেন আরো 7 মাস, নাইলে বড়দের 1 বছর, নতুন গাড়ি। কাজেই আমাদের টাকা নাই এখন ওই গাড়িটা চড়ে। আর এই গাড়িটা তো আসতেছে না আমার কাছে। হ্যাঁ, আমি মাঝখানে একবার বলছি, দেখেন যে গাড়িটা নিয়ে গেছেন আপনি, দিয়া দিলেন মুখ্য সচেতককে, মুখ্য সচেতকের ব্যবহার করা গাড়ি আমাকে দিবেন না প্লিজ, কারণ এটা একটা প্রেস্টিজের প্রশ্ন, সম্মানের প্রশ্ন। কিন্তু এর মধ্যে আমার গাড়ি ছাড়তে হলো। এটা এর হলো আপনি গাড়ি পাঠাইছি, আমি তো একেবারে, আমার তো এখন সাংবিধানিক সংকট, লিডার অপোজিশনে গাড়ি নাই, খবরদার আপনি কাউকে বলবেন টলবেন না। অর্থাৎ দেশকে আমি বলি, না না না, বলার দরকার কি এগুলি সব নিয়ে। আমি একদিন যাইতেছি সাউথে, 3-4 দিনের প্রোগ্রাম নিয়ে, পার্টির অফিস থেকে গাড়ি আসলো, রওনা দিয়ে এমন টাইমে এই গাড়িটা বসলো, এখন যে গাড়িটা চড়ি, স্যার গাড়ি পাঠাইছি। আমি বললাম, তো এখন তো আমি অলরেডি রেডি, গাড়ি আমার ড্রাইভার তেল নিয়ে রেডি, আমি একটা ওই পার্টি অফিসের গাড়ি, কি জানি কয় এটা, যে স্করপিও গাড়ি। আমি ফেরত আসলে 2-3 দিন বাদে, তখন তুমি আসো। আসলাম, ভাবলাম যে গাড়িটা খবর দেয়, উমা বলে গাড়িটা তো আবার গেছে গিয়া মুখ্য সচেতকের কাছে, আবার নিয়ে গেছেন তিনি। আরে সেদিন ছেড়া দিল, আবার নিয়ে গেল, এটা কেমন তোর? উনি ছাড়বেনই না, বলছেন এইভাবে গাড়ি নিয়ে এসব করছে। এবং অর্থাৎ গাড়ি ব্যবহারটা করাও যেন বোধহয় আমার এখতিয়ারের বাইরে করছি অনেক কিছু। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই বিধানসভার কে ব্যবহার করে, আমি নাম বলবো না, আমি এত মানসিকতা আমার এরকম না, টয়োটা ইনোভা ক্রিস্টা TR01L0823
টাটা সাফারি, তারপরে টয়োটা ইনোভা TR01H0896, 3টা গাড়ি কে চড়েন? দেখা যাবে প্রত্যেক গাড়ি দিনে 50, 60, 100 লিটার তেল পুরাচ্ছে। তারপরে মহেন্দ্র বলেরো TR01F1137, TR01J0874, মহেন্দ্র এই মারাজ্জু, 5টা গাড়ি একটা জায়গাতে। এরপর আরেকটা জায়গাতে টয়োটা ইনোভা ক্রিস্টা, নাম্বারও হলো TR01M0942, আরেকটা এরকম টয়োটা ইনোভা ক্রিস্টা TR01J0908। তারপর আরেকজনের কাছে টাটা সাফারি, 29 লক্ষ টাকা দিয়ে কেনা, মারুতি S4। তো এই গাড়িগুলি কোথায় তাহলে? ওনারা বলে, কালকে শুনলাম, আমি তো আমার দেওয়া একটা গাড়িতে আমি চড়ি। তাহলে এই গাড়িগুলো কে চড়ে? এখানকার যে তেলের টাকা, জনগণের টাকা তো। আর সেই জায়গায় আমাকে দেওয়া এই গাড়ি নিয়ে এত কথাবার্তা আজকে ওরা বলছেন। এই হলো কেন এগুলো এতদিন তো এই কথাগুলো শোনা যায়নি। এসব কথা যে একটা ভুল, একটা অপরাধ ঢাকার জন্য আরো নানাভাবে এই সমস্ত কথাগুলি বলানো হচ্ছে। কাজেই আপনাদের কাছে বলাই কারণ মানুষ বিভ্রান্ত হয়। আমাকে অনেকে ফোন করেছেন, আর এরকম অভিযোগ আপনার সম্পর্কে করছে, কি ব্যাপারটা কি? তাহলে আমার প্রকৃত সত্য জানানো দরকার। এভাবে মাথা ঘুরে গেলে তো হবে না। যাই হোক, এগুলো আমি বললাম করতে, কিন্তু মূল আজকের বক্তব্য হলো যে গতকালের যে প্রিভিলেজ পোর্শন, এটা অবৈধভাবে যেটাকে গৃহীত হলো, এটা বাতিল করতে হবে। এবং আমি যে দিয়েছি যথাবিহিত বিধি অনুসারে, এটা যেন ঘোষণা হয়, এটাই আমার আপিল। এবং আপনাদের মাধ্যমে এই বিধানসভা যাতে তার পবিত্রতা রক্ষা করতে পারে, গরিমা এই সুরক্ষিত থাকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারাও এই বিষয়গুলো উত্থাপন করবেন, এটা আমি আশা করি। এই হলো মোটামুটিভাবে আমার আপনাদেরকে বলার জন্য ডেকেছিলাম আজকে, এই কথাগুলো স্পেল আউট করার জন্য। এটা বলা ঠিক হবে না। আমি তো বললাম, আমাকে অফিস থেকে বলা হয়েছে যে না, আগে এরা নিতেন, আপনি চাইলে এগুলো নিতে পারেন। আরে না বাবা, আমার এগুলি দরকার নেই। কিন্তু এমন সমস্ত কথা বলা হলো, আমি বোধহয় একেবারে গোটা বিগ বাজার নিয়ে গেছি এবার ইয়েতে।